সাইদুল ভাই ঠিক আছে সামনে যাবো না ফুল করো ফুল করবো আমার 1.5 মিনিট যুবদল এবং স্বেচ্ছাসেবক ছাত্র দলের ভাইয়েরা আপনারা একটু বসবেন। পিছনে অনেক আপনাদের পিছনে অনেক লোক রয়েছে, তাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা আমাকেও দেখতে পাচ্ছে না। যদি স্লোগান দিতে হয় চেয়ারে বসে স্লোগান দিবেন অথবা যে কোনো এক সাইডে দাঁড়িয়ে স্লোগান দিবেন। আমি একটু মিটিং একটু থামতে হবে প্লিজ প্লিজ। আমার ডান দিকে যারা স্লোগান দিচ্ছেন বসবেন, আপনাদের বসতে হবে। আমি অনুরোধ করছি আপনারা একটু বসেন। আপনাদের স্লোগানের জন্য যথেষ্ট সময় দেওয়া হয়েছে। আমার ডান দিকে যারা রয়েছেন বসছেন, আমার বাঁ পাশে যারা রয়েছেন ছাত্র দল যুব দলের নেতা কর্মী আপনাদেরকে অনুরোধ করবো চেয়ারে বসবেন। আমার ডান পাশে যারা যুব দলের নেতারা রয়েছেন আপনারা চেয়ারে বসবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পর মাইকটা বন্ধ দাঁড়িয়ে কথা বলছেন, আপনাদের প্রতি অনুরোধ আপনারা বসুন, নাহলে যে কোনো এক সাইডে চলে যান। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ ৪৫টি বছর পর আমার জীবনের ৪৫ বছর আগের ইতিহাস আমডলার এই মাটিতে দাঁড়ানোর সাথে সাথে আমার এই স্মৃতির মধ্যে ঘোরপাক খেতে লাগলো। যারা এই এলাকার মুরব্বীরা রয়েছেন, তরুণ ভাইরা রয়েছেন, ৪৫ বছর আগে মহাত্মপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মন্ডল বাড়ি থেকে আমার দাদার নাম ছিলেন ভাসান মন্ডল, বাপের নাম আবু মোহাম্মদ মমতাজ উদ্দিন। আমার মনে পড়ে ভাসান মন্ডলের একটা সিন্দুক ছিল, লোহার একটা সিন্দুক ছিল। সেই সিন্দুকে ছোট ছোট পয়সা থাকতো, কখনো টাকা দেখিনি আমি, পয়সা থাকতো, অনেকগুলো পয়সা ভরা থাকতো। যদি সিন্দুকটা খোলা পেতাম ওখান থেকে পয়সা তুলে এনে এই বাজারে আসতাম। আর যদি সিন্দুকটা দাদার সিন্দুকটা বন্ধ থাকতো তাহলে মায়ের ড্রাম অর্থাৎ চাল রাখতো, চাল ভাগিয়ে রাখতো। আগে কি বলে ওইটাকে, ডোলা, ডোলা না কি বলে, কোলা। সেখান থেকে পরিমাণ মতো চাল 1 কেজি বা 2 কেজি তুলে গামছার মধ্যে বেঁধে চলে আসতাম এই বাজারে। কি করতাম জানেন? সে পয়সা দিয়ে গুলি কিনতাম, নাহলে চাল বিক্রি করে গুলি কিনতাম। গুলি কিনে
আমার মনে হয় এই বাজারের আশপাশে কোথাও একটা মাঠ রয়েছে, আছে না? ওই মাঠে গুলি খেলতাম। সেই ছোটবেলার ইতিহাস এই মাটিতে দীর্ঘ ৪৫ বছর পর আবার সেই মাটিতে দাঁড়িয়ে ৪৫ বছর আগের ইতিহাস আমার মনে পড়ে গেল। এই মাটি আমার কত আপন, এই মাটি আমার কত প্রিয়, এই আমডালা বাজারের মাটি আমার, এই মাটিতে আমার শৈশব কেটেছে, এই মাটির ধুলোতে আমার বেড়ে ওঠা উঠেছে, এই মাটির বাতাসে আমি বেড়ে উঠেছি। আজকে উলাইল ইউনিয়নে আমডালা বাজারে আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গণতন্ত্রের মা, যাকে আমরা গণতন্ত্র রক্ষার জন্য আমরা যাকে উপাধি দিয়েছে গণতন্ত্রের মা, সেই বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি আজকে যিনি পৃথিবীতে শ্রেষ্ঠ বিপ্লবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, সেই নেতা বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার প্রচারণা সভা আজকে আমরা আমার সেই স্মৃতি বিজড়িত আমডলার মাটিতে দাঁড়িয়ে আমি প্রচার করতে এসেছি। এটা আমার আজকে কত বড় সৌভাগ্য, এটা যে আমার জীবনের কত বড় পাওয়া, সেটা আপনাদেরকে আমি কথা বলে বোঝাতে পারবো না। সম্মানিত আজকের এই প্রচারণা সভার সভাপতি উপস্থিত, আজকে আমার এই সামনের সারিতে যাদেরকে দেখছেন, এই ৩টি উপজেলার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে আমার মা বোনেরা, পা পাশে আমার মুরব্বীরা, যারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছেন, যারা ছোটবেলায় আমাকে কোলে তুলেছেন, সেই সব মুরব্বীরা আমার সামনে বসে আছেন। আপনাদের সামনে দাঁড়িয়ে আমার কথা বলার কোনো কিছু নেই, পূর্বের বক্তারাই সব বলে গিয়েছে। আমি শুধু আপনাদেরকে এবং আজকের এই অনুষ্ঠানকে কাভারেজ করার জন্য প্রিন্টিং এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আমার সাথে মানিকগঞ্জ থেকে যেসব নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাদের সবাইকে। অভিনন্দনের পাশাপাশি আপনাদের আজকের এই প্রচারণা সভাকে সফল করার জন্য এই বাজারের প্রত্যেকটি দোকানের মালিক এবং এই বাজারে যারা প্রতিদিন বাজার করতে আসেন সেই সাধারণ মানুষ, আমি দেখেছি আজকের এই প্রচারণা সভায় অনেক কৃষক ভাইয়েরা, অনেক শ্রমিক ভাইয়েরা, অনেক ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আমার সামনে বসে আছেন। এজন্য এলাকাবাসীকে আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, অনেক বক্তারা গুরুত্বপূর্ণ কথা বলে গিয়েছে। আমি কথা বলার আগে শিবালয় উপজেলা উলাইল ইউনিয়নের আমডালা বাজারে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। কর্মী ভাইদের প্রতি অনুরোধ থাকবে দ্রুত ৩১ দফাটি নেতা আজকে সামনে যারা রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার জন্য। ৩ মিনিটের মধ্যে সবার হাতে তুলে দেবেন আপনারা। আশা করি ইতিমধ্যে সকলের হাতে জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেটটি পৌঁছে গিয়েছে। যদি আপনাদের কাছে পৌঁছে গিয়ে থাকে, আপনারা সবাই জায়গায় বসে থেকে দুহাত দিয়ে আমার দিকে এই লিফলেটটি তুলে ধরবেন। আমি দেখতে চাই সবাই পেয়েছেন কিনা। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইতিমধ্যে নেতাকর্মীরা আপনাদের সবার হাতে লিফলেটটি পৌঁছে দিয়েছে। আপনারা লিফলেটটি নামিয়ে বসবেন। আমি খুব তাড়াতাড়ি আমার কথা শেষ করব।
বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রচারণা সভা। আমি জানি দীর্ঘ 4টি বছর, 1 বছরের অধিক সময় ধরে এই 31 দফা প্রচারণা সভা মানিকগঞ্জ জেলার, বিশেষ করে ঘিওর দৌলতপুর শিবালয়ের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা থেকে জেলা পর্যায়ে আমি প্রচার করে বেড়াচ্ছি। আজকের এই মাটিতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। সবগুলো প্রচারণার পথসভা, আজকের এটা কিন্তু জনসভা নয়, এটা 31 দফা প্রচারণার পথসভা। আপনাদের ধন্যবাদ। এই পথসভাকে আপনারা আজকে জনসভায় রূপান্তরিত করেছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমদোলা বাজারের এই পথসভায় প্রমাণ করে আমাদের নেতা জনাব তারেক রহমানের এই 31 দফা কর্মসূচি কতখানি গুরুত্বপূর্ণ। এই 31 দফা ইতিমধ্যে এই মানিকগঞ্জের 3টি উপজেলার প্রতিটি মানুষের হৃদয়ে গিয়ে আঘাত করার মতো অবস্থায় দাঁড়িয়েছে, যার কারণে যে যেখান থেকে শুনতে পান আজকে 31 দফা নিয়ে এসে জিন্না কবির অমুক জায়গায় ছুটে যাচ্ছে, দেখা যায় মাত্র 3 ঘন্টার নোটিশে হাজার হাজার নেতা কর্মী, হাজার হাজার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, জনতা সেই 31 দফা প্রচারণা সভায় হাজির হয়ে যায়, যার প্রমাণ আজকের এই প্রচারণা সভা। তাকিয়ে দেখুন, চার দিকে যারা রয়েছে, আমার সামনে যারা রয়েছে, সবাই এই বাংলাদেশের মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, কৃষক সমাজের মানুষ। কেন আজকে তারা এই 31 দফার প্রতি আকৃষ্ট? আমি ছোট্ট করে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান 15 বছর হাজার মাইল দূরে বসে থেকে এই বাংলাদেশটাকে একটি স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য, এই বাংলাদেশটাকে আমার মা বোনদের সন্তান, আমার চাচাদের সন্তানকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশের কৃষক সমাজকে বাঁচানোর জন্য, এই বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠকে মুক্ত করার জন্য, সর্বোপরি এই বাংলাদেশের মাটিকে স্বাধীনভাবে রক্ষা করার জন্য 15টি বছর হাজার মাইল দূরে বসে থেকে আপনাদের সন্তানদেরকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশ থেকে এটি বিশ্ব বেহায়া সর্বনিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছেন আপনারা। তারপরে উনি ভাবলেন এই বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে। এই বাংলাদেশে বারবার স্বৈরাচারের জন্ম হচ্ছে, এই বাংলাদেশে বারবার যারা এমপি, চেয়ারম্যান, মেম্বার হচ্ছে, লুটপাট করে আমার এই মাদের ঘামের যে অর্থ, আমার এই কৃষক ভাইদের পরিশ্রমের যে টাকা, এই ক্ষুদে দোকানদারদের প্রতি বছর ট্যাক্সের যে টাকা, খেটে খাওয়া মানুষদের ঘামের গন্ধ না শুকাতে যে টাকা, সেই টাকা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে নিজেদের সুখ শান্তিকে বজায় রেখে যাচ্ছে। স্বাধীনতা উত্তর প্রায় 56টি বছর এই বাংলাদেশে বারবার শাসক এসেছে শেখ মুজিবুর রহমান। যখন এই বাংলাদেশটাকে 3 লক্ষ মারা মা বোনেরা ইজ্জত দিয়ে, জীবন দিয়ে, আমার মুরব্বীরা যারা 30 লক্ষ মানুষ এই বাংলাদেশের জীবন দিয়ে স্বাধীনতা যুদ্ধ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করেছেন 71 সালে। সেই স্বাধীনতার পর আমরা কি দেখলাম? আমি একজন খুদে মুক্তিযোদ্ধা হিসাবে বলতে চাই, মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে দেখতে পেলাম ধীরে ধীরে ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধের ক্ষেত্রে এই বাংলার 7 কোটি মানুষকে পশ্চিমা হানাদার বাহিনীর বুলেটের সামনে রেখে পশ্চিমাদের কাছে ধরা
দিয়ে পশ্চিমের কারাগারে আরাম আয়েশে জীবন যাপন করতেছিল, তারা মুক্তিযুদ্ধকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য মুজিব বাহিনী নামে একটি বাহিনী গঠন করে। আমার মনে হয় এখানে অনেকে রয়েছেন যারা জানেন যুদ্ধের সময় মুজিব বাহিনী করে তারা এই দেশের স্বাধীনতাকে আওয়ামী লীগের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে তোলার চেষ্টা করেছিল। তার প্রথম লক্ষণ দেখলাম, আমার মুরব্বীরা যারা রয়েছেন, শেখ আকবরে যখন শেখ মুজিব এই বাংলাদেশে আসলেন, এসে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, নিয়ে সংসদে মাত্র 3 মিনিটের মাথায় উনি কি করলেন? সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেন, সকল স্বাধীন সাংবাদিকতার। আজকে দেখেন এখানে প্রায় 100 সাংবাদিকরা রয়েছে, স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করছে, স্বাধীনভাবে সংবাদ প্রচার করছে, কোনো প্রতিবন্ধকতা নেই, সাংবাদিকদের কণ্ঠ বা কলম রোধ করার কোনো কেউ নেই। কিন্তু সেই স্বাধীনতা উত্তর শেখ মুজিব এই বাংলাদেশে পাড়া দিয়ে প্রত্যেকটি পত্রিকা বন্ধ করে দিল, সকল রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে উনি কি করলেন? পাকশাল গঠন করলেন। অর্থাৎ এক দল এক নেতা শেখ মুজিব, এক দল এক দেশ এক দল বাকশাল। এই বাকশাল করে সকল রাজনৈতিক দল বন্ধ করে দিলেন, সকল পত্রিকা বন্ধ করে মাত্র একটা বাংলার বাড়ি পত্রিকা রাখলেন। অর্থাৎ আমরা প্রথম এই 30 লক্ষ জীবন দিয়ে 3 লক্ষ মামলার ইজ্জত দিয়ে আমরা কি পেলাম? একটা স্বৈরাচার পেলাম। আমরা জন্ম দিলাম প্রথম স্বৈরাচার, স্বৈরাচার শেখ মুজিব। শেখ মুজিব একজন বড় স্বৈরাচার, যে বাংলাদেশের স্বাধীনতাকে প্রতিবেশী রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গিয়েছে। আমি পরবর্তী পর্যায়ে তার সেই অত্যাচার, নির্যাতন, স্বৈরাচার শাসনের প্রতিবাদ জানালো কারা? ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী জনতার ঐক্যবদ্ধভাবে বিপ্লব। সেই বিপ্লবের মাধ্যমে সেই প্রথম স্বৈরাচার এই বাংলার মাটিকে রক্তে রঞ্জিত করে বিদায় নিতে বাধ্য হলেন। আজকে সেই ৭ই নভেম্বর বিপ্লব সংহতি দিবস, যেদিনে এই ৭৫-এর আজকের এই দিনটিতে আমার এই মেহনতি মানুষরা, আমার সামনে যারা বসে রয়েছেন তারা এবং দেশপ্রেমিক সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে সেই প্রথম স্বৈরাচার শেখ মুজিবকে এই বাংলাদেশ থেকে চিরতরে বিদায় নেওয়ার ব্যবস্থা করলেন। আজকে সেই পবিত্র দিন, যে দিনটিতে এই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক পুলিশ, দেশপ্রেমিক জনগণ এবং সাধারণ কৃষক শ্রমিক জনতারা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসে শেখ মুজিবের পতন ঘটিয়েছিলেন। তারপরে মাত্র 3.5 বছর দেশটা শাসন করলেন কে? মুক্তিযুদ্ধের ঘোষণা যিনি চিটাগাংয়ের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিওর মাধ্যমে ঘোষণা দিলেন, এই মুহূর্ত থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, আপনারা যে যেখানে আছেন, যার কাছে যা আছে সেটা নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এই ঘোষণা আপনারা শুনেছেন না? খেরের গ্রামের খেরের পালার হারানো গিয়ে রেডিওতে কান পেতে যদি কেউ না শুনে, আপনারা শুনেন নাই? আপনারা শুনেছেন। সেই প্রেসিডেন্ট, সেই শহীদ প্রেসিডেন্ট ৭৫-এর ৭ই নভেম্বরের পর এই বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য সিপাহী জনতার বিপ্লব, অর্থাৎ জনতাদের চাহিদার কারণে সে এই দেশের শাসনভার গ্রহণ করলেন। শাসনভার গ্রহণ করার মাত্র 3.5 বছরের মাথায় এই বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই বাংলাদেশটাকে কৃষি উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনি প্রথমেই আমার কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তনের জন্য কিছু কর্মসূচি নিলেন। উনি 19 দফা কর্মসূচি ঘোষণা করলেন। সেই 19 দফার মধ্যে একটি কর্মসূচি রয়েছে কৃষকদের সারা বছর পণ্য, এই ধানের শীষ উৎপাদনের জন্য যাতে কোনো ব্যাহত না হয়,
সর্বপ্রথম সেচের ব্যবস্থা উনি করলেন। কি করলেন? খাল কাটা কর্মসূচি ঘোষণা করলেন। আমার মনে হয় আমার সামনে যারা রয়েছেন, এই শিবালয় উপজেলার কাঁসাদাও খাল কেটে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য চেষ্টা করল। আসল না কেউ সেই কাঁসাদাও খাল কাটার যারা উপস্থিত সবাই দেখেন। আরেকজন রয়েছে আমার পাশে, এই পেন্টিংয়ে তার পিতাও সেদিন ওই কাঁসাদাও খাল কাটায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে অংশগ্রহণ করেছিলেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! যখন এই পাক প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান ওই সময় দেখলেন মাত্র 3.5 বছর দেশ শাসনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের অর্থনীতি, এই বাংলাদেশের কিশোর, এই বাংলাদেশের চিকিৎসা, এই বাংলাদেশের শিক্ষা যখন উন্নত শিখরে উঠে যাচ্ছিল, প্রতিহিংসা খাবা এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাঁচতে দিলেন না। কেন? এই ওনার নেতৃত্বে বাংলাদেশের কৃষক সমাজ মেহনতি মানুষ যদি ভাগ্যের পরিবর্তন ঘটায় ফেলে, ছাত্রা ঘর যদি বিল্ডিং হয়, সোনের ঘর যদি টিনের ঘর হয়, কৃষকের সন্তান যদি ম্যাজিস্ট্রেট হয়, কৃষকের সন্তান যদি ডাক্তার হয়, তাহলে প্রতিবেশী রাষ্ট্রের 7টি অঙ্গরাজ্য তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কারণেই মাত্র 3.5 বছর পর প্রতিবেশী একটি দেশের ষড়যন্ত্রে চিটাগাংয়ের সার্কিট হাউসে বিপদগামী কতিপয় সেনাবাহিনী অর্থের বিনিময়ে ঘুমন্ত অবস্থায় সেই বীর শ্রেষ্ঠ সেনা নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মম ভাবে ঘুমন্ত অবস্থায় গুলি করে ছিন্ন ভিন্ন করে হত্যা করেন। হত্যা করে এদেশের উন্নত গতিকে রুদ্ধ করে দেন, স্তব্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মানুষ আর উন্নত শিখরে উঠতে না পারে। দেখেন সেই স্বৈরাচার সেই স্বৈরাচার এরশাদ বন্দুকের নল দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করে ক্ষমতায় আসেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! সৃষ্টিকর্তা উনি কখনোই অত্যাচারী, কখনোই নির্মম স্টিম রোলার চালিয়ে জনগণকে শাসন করা, কখনোই অহেতুক কারণে নিরীহ জনগণের উপর স্টিম রোলার চালানো, অন্যায় অবৈধভাবে ক্ষমতার দাপট দেখিয়ে দলের ক্ষমতার প্রভাব খাটিয়ে পুলিশ দিয়ে নিজেরা গুন্ডা বাহিনী তৈরি করে অত্যাচার নির্যাতন করিয়ে শেষ রক্ষা পান না। তার প্রমাণ এই জিয়া পরিবারের আরেক নেতা গণতন্ত্রকে রক্ষা করার জন্য এরশাদের বিরুদ্ধে নিজের সংসার ফেলে নিজের জীবনটাকে উৎসর্গ করে একজন গৃহিণী মানুষকে মুক্ত করার জন্য, বাংলার মাটির স্বাধীনতা রক্ষা করার জন্য, সকলের কথা বলার অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য পাঁচবার ছেড়ে ছুটে এলেন রাজপথে। 9টি বছর নির্মম নির্যাতনের মধ্য দিয়ে এই বাংলাদেশের মেহনতি মানুষকে নিয়ে, ছাত্র সমাজকে নিয়ে, যুব সমাজকে নিয়ে, কিশোর ভাইদেরকে নিয়ে বেগম খালেদা জিয়া 9টি বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আবার একটি স্বৈরাচারকে বাংলাদেশের ক্ষমতা থেকে বিতাড়িত করেন। কাকে? স্বৈরাচারের সাথে। তারপরে আবার সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছরের যে ভিত তলাবিহীন ছুরি বলতে বাংলাদেশটাকে বিদেশিরা সেই তলাবিহীন ছুরিকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলা লাগিয়ে দিয়েছিল, সেই তলাকে আরো মজবুত করে আরো কঠিন করে বেগম জিয়ার নেতৃত্বে আবার যখন এই বাংলাদেশের শহরগঞ্জে যেখানে একতলা বিল্ডিং ছিল সেখানে 20 তলা বিল্ডিং উঠতে লাগলো, যেখানে আমার দোকানদার ভাইরা টিনের ঘরে দোকান করতেন সেখানে
কংক্রিটের দোকান উঠে দোকান করতে লাগলেন। হাজার হাজার মা বোনেরা গার্মেন্টসে চাকরি পেলেন। হাজার হাজার মা বোনেরা ক্লাস 10 পর্যন্ত পড়ার জন্য বিনা বেতনে সুযোগ পেলেন। লক্ষ লক্ষ কৃষকরা বিনা সুদে 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত কৃষিকাজের উন্নয়নের জন্য কৃষি ঋণ পেলেন। ধীরে ধীরে আবার বাংলাদেশটা গড়ে উঠতে লাগলো। এই দেশের মানুষ আবার সুখের মুখ দেখতে লাগলো। কিন্তু ওই যে পতিত স্বৈরাচার শেখ মুজিবের আত্মা, শেখ মুজিবের অতৃপ্ত আত্মা যারা বাংলাদেশটাকে শাসন করার পরিকল্পনা নিয়ে, ভারতের অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা নিয়ে শাসন শুরু করেছিলেন, কিন্তু পারেন নাই। তার সেই অসমাপ্ত কাজটি করার জন্য মাথায় ঘুমটা দিয়ে, তসবি হাতে নিয়ে, ইসলামের ভুয়া কথা বলে, ধর্মের দোহাই দিয়ে প্রতি পরিবারকে 10 টাকা কেজি চাল দেবে, প্রত্যেক পরিবারকে একটি ঘরে ঘরে চাকরি দিবে, যাদের ঘর নাই তাদেরকে ঘর দিবে, এবং তসবি গুনতে গুনতে আমার এই বাংলার নিরীহ জনগণ মা বোনদের মনকে গলিয়ে মিথ্যা আশ্বাস দিয়ে ভোট নিয়ে ক্ষমতায় গিয়ে কি করলেন? প্রথমে দেশপ্রেমিক সেনাবাহিনী যারা 71 সালের জীবন বাজি রেখে যুদ্ধ করে আজকের এই বাংলাদেশটাকে স্বাধীন করেছিল, যারা আজকে এই বাজারের দোকানদাররা, তখন যখন একটা দোকান করারও ক্ষমতা ছিল না, আজকে আমি দেখেছি সেই সময় এই বাজারে হাতে গোনা কয়েকটি দোকান ছিল, আজকে হাজার হাজার দোকান হয়েছে। কেন হয়েছে? আমাদের নেতা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া মুক্ত বাজার অর্থনীতি প্রচলন করেছিলেন। সে কারণে আবার যখন এই বাংলার মানুষ আবার জেগে ওঠা ধরল, আবার যখন অত্যাচার থেকে বেরিয়ে এসে বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন নিল, সেই সময় শেখ মুজিবের কন্যা ধর্মের লেবাস নিয়ে বিশ্ব মিথ্যাবাদী, বিশ্ব বেহায়া, ধর্মকে পুঁজি করে তসবিহ হাতে নিয়ে ঘুম হিসাব করে মিথ্যা কথা বলে আপনাদের মনকে গলিয়ে ভোট নিয়ে ক্ষমতায় যায়। তাই করেছিল না? আপনাদেরকে বিনামূল্যে সার দিয়েছে, 10 টাকা কেজি চাল দিয়েছে, ঘরে ঘরে চাকরি দিয়েছে। কথা বলেন না কেন? সত্য কথার উত্তর দিতে হবে। আপনাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে। কত বড় মিথ্যাবাদী! আল্লাহ মিথ্যাবাদীকে পছন্দ করে না, অত্যাচারীকে পছন্দ করে না। এ কারণে 15 বছর বন্দুকের নাম দিয়ে, রক্ষী বাহিনী দিয়ে, সেনাবাহিনী দিয়ে, পিডিআর দিয়ে, নিজের তৈরি যুবলীগ, ছাত্রলীগ দিয়ে, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ক্যাডার দিয়ে একটি বাহিনী তৈরি করে 15 বছর এই বাংলাদেশটাকে আবার বিনা ভোটে শাসন করে হাজার হাজার কোটি টাকা এই 15 বছর আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডের নেতা কর্মীরা লুটপাট করে নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আজকে যেখানে দাঁড়িয়ে আছে, এই এলাকার যুবলীগ যারা করতেন, আমি জানি ছাত্রলীগ যারা করতেন, তারা এক সময় একটা দোকানে একটা সিগারেট চেয়ে খেতে হতো, কোন সময় এক কাপ চা খেয়ে পয়সা না দিয়ে চলে যেত। আজকে আপনাদের বলতে চাই, বন্ধ ওইসব যুবলীগ, ছাত্রলীগ, সন্ত্রাসীদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে না? ঘটেছে। কেমন করে ঘটেছে? এই নিরীহ মানুষ এই আপনাদের উপর অত্যাচার করে, নির্যাতন করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। যখন শেখ হাসিনা দেখেছে নিরপেক্ষ নির্বাচন দিলে চরমভাবে হেরে যাবে, হেরে গেলে এই দেশের মানুষ তাকে এই দেশে থাকতে দিবে না, এ কারণে বারবার মিথ্যা কথা বলে দিনের ভোট রাখতে করে এবং আমার এই বাংলার এই এলাকার নিরীহ অনেক যুবক যারা কোনো অপরাধ করে নাই, কথা বলার অধিকার চেয়েছে, তারা 2 বেলা খেয়ে লেখাপড়া করার অধিকার চেয়েছে, তাদের কথা
প্রকাশ করার জন্য স্বাধীনতা চেয়েছে, মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে, এলাকা থেকে দূরে গিয়ে থাকার ব্যবস্থা করেছে। আমার অনেক নেতা কর্মী, আমার মা বোনদের অনেক সন্তান, আমার মুরব্বীদের অনেক সন্তান দিনের পর দিন রাত্রে ঘরে ঘুমাতে পারে নাই, গাছতলায় এসে ঘুমিয়েছে। আমার জানা মতে এই এলাকার বিএনপি যারা করেন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল যারা করেন, অনেক নেতা কর্মী শেখ হাসিনার পুলিশ বাহিনীর ভয়ে ধান খেতে গিয়ে রাত্রি যাপন করে না খেয়ে মশার কামড় খেয়ে রাত কাটাতে হয়েছে। আমি জানি, তারপরেও মহান আল্লাহ সেই স্বৈরাচার হাসিনাকে আর এই দেশে থাকতে দেয় নাই। আমাদের নেতা তারেক রহমান 15 বছর আন্দোলন করে সংগ্রাম করে এই শেখ হাসিনার পতন ঘটানোর পর সে দেশে থাকার সাহসটা পর্যন্ত পায় নাই, চোরের মতোই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। এবার আমি একটি কথা বলবো, 15 বছর যে নেতা আপনার একটি ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য 15 বছর আমার মুরব্বীরা, 15 বছর আমার মায়েরা যে ভোটটা দিতে পারেন নাই, আপনাদের গণতান্ত্রিক অধিকার শুধু একটি ভোট, সেই ভোটটা যখন দিতে পারেন নাই, সেই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, এই বাংলাদেশের নিরীহ মানুষের ট্যাক্সের টাকা রক্ষা করার জন্য, এই বাংলাদেশের ব্যবসায়ীদের যে অর্থ কোষাগারে জমা হয়, সেই অর্থ নিরীহ গরিব মানুষদের পিছনে ব্যয় করার জন্য যখন আমরা কথা বলার সুযোগ করলাম, তখনই শেখ হাসিনার অত্যাচার নেমে আসলো। প্রথম অত্যাচার পিলখানা হত্যাকাণ্ড, 57 জন সেনাবাহিনীকে নির্মম ভাবে অত্যাচার চালিয়ে প্রকাশ্যে গুলি করে হত্যা করলেন ক্ষমতায় আসার মাত্র 2 মাসের মধ্যে। আপনাদের ইতিহাস জানা থাকতে হবে, ওই মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর অফিসাররা শেখ মুজিবের অত্যাচার থেকে, নির্যাতন থেকে, শেখ মুজিবের ভাগিনা, শেখ মুজিবের ছেলে যারা দিনে দুপুরে আমার মা বোনদের, অপ্রাপ্ত বয়স্ক বোনদেরকে, আমার কন্যাদেরকে বন্দুকের নল ঠেকিয়ে তুলে নিয়ে যাচ্ছিল, সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীদেরকে ইচ্ছা হবে অস্ত্র ঠেকিয়ে তুলে নিয়ে যাচ্ছিল। বাংলাদেশের অগণিত ব্যাংক ডাকাতির সাথে এই শেখ মুজিবের পরিবারের সদস্যরা যখন জড়িত ছিল, এই দেশের সেনাবাহিনীরা যখন নির্মম ভাবে শেখ পরিবারকে বিপ্লবের মাধ্যমে হত্যা করেন, সেই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, সেই হত্যার আগুনে যখন শেখ হাসিনার বুকে দাউ দাউ করে জ্বলতেছিল, উনি দেশপ্রেমের অজুহাতে, ধর্মের অজুহাতে, দেশকে ভালোবাসে, দেশকে উন্নত করবো সেই মিথ্যা কথা বলে আপনাদেরকে ভুলিয়ে ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে তার প্রথম অগ্নিকাণ্ডের প্রতিহিংসা পরিপ্রকাশ ঘটল। পিলখানায় 57 জন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা সেনাবাহিনীকে উনি হত্যা করেন। আমি আর ওনার ইতিহাস বলতে চাই না, এর থেকে আপনাদের বুঝে নিতে হবে শেখ হাসিনা কত বড় স্বৈরাচার ছিল, কত বড় এই দেশকে ধ্বংস করার জন্য পরিকল্পনা নিয়েছিল, কতবার এই দেশকে পশ্চিমা আমার আরেকটি দেশের অঙ্গরাজ্য করার পরিকল্পনা করেছিল। কিন্তু আপনাদের চাহিদায় এই বাংলাদেশের সাধারণ মানুষ, আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি যখন ডাক দিলেন আসলে বাংলাদেশ থেকে মুক্ত করতে হবে স্বৈরাচার থেকে, অত্যাচারিত খুনির কাছ থেকে, অত্যাচারিত রাষ্ট্রপ্রধানের হাত থেকে, আপনারা আপনার সন্তানকে ছেড়ে দিলেন, আমার মা বোনেরা তাদের বুক থেকে তাদের সন্তানকে ছেড়ে দিলেন রাজপথে গণতান্ত্রিক আন্দোলন করে এই বাংলাদেশটাকে শেখ হাসিনার মতো স্বৈরাচারের হাত থেকে মুক্ত করার জন্য। নেতৃত্ব দিলেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিপ্লবী বেগম খালেদা জিয়া, তাদের যোগ্য উত্তরসূরি
দিয়েছে সেই বিপ্লবী জনাব তারেক রহমান এই বাংলাদেশটা মৃত্যু দিয়ে সেটাতে হাতটা থেকে মুক্ত করে শুধু মুক্ত নয়, এখন আমি বলতে চাই কি কারণে আমি আপনাদের কাছে এসেছি। উনি এই বাংলাদেশটাকে মুক্ত করে প্রথমে ভাবলেন এই বাংলাদেশে আবার হয়তো একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে এই দেশের মানুষ ভোট দেবে, একটা দল ক্ষমতায় আসবে এবং সেই দলের প্রধান যে থাক সে প্রধানমন্ত্রী হবে। আচ্ছা, এবার আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, 15 বছর ভোট দিতে পারি নাই, তাই না? 26 সালের ফেব্রুয়ারি নির্বাচনে অবশ্যই আমরা ভোট দেব, দিতে পারবো, আশা করি পারবো না? ওই নির্বাচন এখানে যারা আছেন তার 99 অর্থাৎ 99 জন সিদ্ধান্ত নিয়েছেন আগামী নির্বাচনে কোন মার্কায় ভোট দিবেন। 1 ফেব্রুয়ারিতে যে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ ভাবে ভোট কেন্দ্রে কোন প্রতীকে ভোট দিবেন। দেখেন বুকে কত বড় সাহস। নির্বাচন আরো 3 মাস পরে আমরা আজকে জোর গলায় বুকে সাহস নিয়ে সব সাহস নিয়ে বলে যেতে চাচ্ছি আমরা আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেব ইনশাআল্লাহ। আচ্ছা, ধানের শীষে ভোট দিলে কোন দল এই দেশের ক্ষমতায় আসবে? বিএনপি। আর বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হবে? তারেক রহমান। আওয়ামী লীগ এই দেশে নেই, কবে আসবে তারও নিশ্চয়তা নেই। বিএনপির সামনে আগামী 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর এই বাংলাদেশের নির্বাচনে বিএনপি ছাড়া, বিএনপি যদি এই 31 দফা বাস্তবায়ন করেন আর কি কোন দলের এই দেশের ক্ষমতায় আসার সম্ভাবনা আছে? দেখেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি তারেক রহমান কত বড় দেশপ্রেমিক, কত বড় ত্যাগ স্বীকারকারী। উনি 31 দফার একটি দফায় লিখেছেন বিএনপি যদি আগে ক্ষমতায় আসে, উনি যদি একবার প্রধানমন্ত্রী হন, উনি বলেছেন কোন ব্যক্তি পরপর 2 বারের বেশি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না। উনি যদি মনে করতেন 26 সালের নির্বাচনে বিএনপি জিতবে, আমি প্রধানমন্ত্রী হব, তারপরে আহ্বান আল্লাহ, মহান আল্লাহ তাআলা যদি ওনাকে বাঁচিয়ে রাখেন, আগামীতে আরো 6টি নির্বাচন হবে, অর্থাৎ 30 বছর। উনি কি 30 বছর প্রধানমন্ত্রী থাকার ইচ্ছা পোষণ করলে থাকতে পারতেন না? পারতেন, কিন্তু উনি আপনাদেরকে কথা দিয়েছে, এই 31 দফায় বলেছে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কেন বলেছেন? বারবার প্রধানমন্ত্রী হলে, বারবার ক্ষমতার অধিষ্ঠিত হলে সেই ব্যক্তি এক সময় ক্ষমতার মোহে নিজে অন্ধ হয়ে যায়। দেশের কথা, দেশের মেরুকে মানসিকতা, দেশের মুক্তিকামী জনগণের কথা ভুলে যায় যারা সাংবাদিকতা করেন তাদের কথা, তাদের কণ্ঠকে রোধ করে সংবাদপত্র বন্ধ করে নিজেদের ইচ্ছা মতো আইন করে দেশ পরিচালনার সুযোগ নেয়, যতক্ষণ পারে দেশটাকে শাসন করে, শোষণ করে। কিন্তু আমাদের এই মহান নেতা বিপ্লবী তারেক রহমান স্পষ্ট করে বলেছে বিএনপি ক্ষমতায় এলে কেউ 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। আরেকটি কথা উনি বলেছেন যেটি আমি না বললেই নয়, বারবার আমি ভেবেছি, অনেক প্রচারণা সবাইকে ভেবেছি, আজকে এই বিষয়ে কথা বলবো না। এখানে 31টি দফা, 1, 2, 3, 4, 5 এমনি করে 31টি দফা। এখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, এখানে ব্যবসায়ীর কথা আছে, ক্ষুদে ব্যবসায়ীর কথা আছে, বড় ব্যবসায়ীর কথা আছে, আমার মা বোনদের কথা আছে, আমার আপনাদের সন্তান যুবকদের কথা আছে। আমি প্রতিদিনই এই প্রচারণা সবাই যাওয়ার আগে ভাবি, আজকের এই প্রচারণা সবাই, যেমন আজকেও ভেবেছিলাম আপনাদের এই প্রচারণা সবাই এসে
আমি ৩০ দফার একটি দফা নিয়ে আলোচনা করব, যেহেতু একটা বাজার, এখানে সে আলোচনা করব। আমি ওই বিষয়টি আলোচনা করার আগে আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, যারা শুধুমাত্র কৃষিকাজের সাথে সম্পৃক্ত, যারা দোকান করেন তারপরে আর একটা পেশায় আপনারা নিয়োজিত, যারা ভ্যান চালান, রিক্সা চালান, তারাও আর একটা কাজের সাথে সম্পৃক্ত, যারা মাস্টারি করেন, যারা গৃহস্থলী কাজ করেন, তারাও কোনো অন্য একটা পেশার সাথে জড়িত। আচ্ছা, এখানে যারা উপস্থিত শুধুমাত্র যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, তারা একটা হাত তোলেন তো। মাশাআল্লাহ, এখানেও যারা আছেন তাদের প্রায় ৮৫% লোক কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাহলে এখন আমি কি ব্যবসায়ীদের কথা বলবো না কৃষকের কথা বলবো? দেখেন, বাধ্য হয়ে কৃষকের কথাই বলতে হচ্ছে। প্রত্যেকটি প্রচারণায় সবাই গিয়ে যখন আমি বলি যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত, হাত করে উপস্থিত প্রায় ৮০ থেকে ৮৫ জন আমার মুরব্বী, আমার তরুণ সমাজ, আমার মৌবেনেরা হাত তোলেন যে আমরা কৃষিকাজের সাথে সম্পৃক্ত। তাহলে আমি বলতে চাই, এই দেশটাকে যদি ভালো করতে হয়, এই দেশটাকে যদি উন্নত করতে হয়, এই দেশটাকে যদি মানুষের মাথা পিছু আয় বাড়াতে হয়, এই দেশের কৃষক ভাইরা যদি ৩ বেলা পেট ভরে খেয়ে মোটা কাপড় পরে নিশ্চিন্তে দরজা করে ঘুমাতে পারে, তাহলে এই ৩১ দফা কৃষক ভাইদের উদ্দেশ্যে জনাব তারেক রহমান একটি দফা লিখেছেন। সেই দফাটি বাস্তবায়ন হলে ইনশাআল্লাহ বাংলাদেশের কোন কৃষক আর ১ বেলা খেয়ে ২ বেলা না খেয়ে থাকবে না। কোন কৃষক আর জোরদারের কাছে টাকা এনে ফসল উৎপাদন করে বছর শেষে ক্ষতিগ্রস্ত হয়ে সেই ফসল বিক্রি করতে হবে না। কোন কৃষক তার উপযুক্ত সন্তানকে চাকরি না দেওয়ার কারণে সেই কৃষক দিনের পর দিন হতাশায় ভুগে মাদকে আসক্ত হয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে দেয়, পরিবারটাকে ধ্বংস করে দেয়, আর সেই পরিবার ধ্বংস হবে না। কেননা উনি ৩১ দফার একটি দফায় বলেছেন, বিএনপির আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনেন, বাংলাদেশের প্রতিটি কৃষক পরিবারের সদস্যকে কিছু তথ্য পূরণ করে কৃষি কাজের সাথে সম্পৃক্ততা প্রমাণ করলে বিএনপি সরকার অর্থাৎ তারেক রহমান প্রত্যেকটি কৃষি পরিবারকে একটি করে সমবায় কার্ড দেওয়া হবে। যে কার্ডের মাধ্যমে আমার বাংলাদেশের কৃষক পরিবারের মায়েরা, কৃষক পরিবারের কৃষকরা তার সারা বছরের কৃষিকাজের যে দ্রব্য অর্থাৎ কৃষি উৎপাদনের জন্য যে বীজ, সার, কীটনাশক এবং তার চিকিৎসার জন্য এবং তার সন্তানের পড়ালেখার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয়, ওই সমবায় কার্ড দ্বারা সরকারের কাছ থেকে আপনি গ্রহণ করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে তারেক রহমান সাক্ষী, আপনাদের ওই কার্ডের মাধ্যমে আপনাদের খাবার, আপনাদের সার, আপনাদের বীজ, আপনাদের ওষুধ, আপনাদের লুঙ্গি, আপনার সন্তানের স্কুলের বেতন বিনামূল্যে দিয়ে দিবে না, বিনামূল্যে দিবে না। আপনারা যখন সরকারের কাছ থেকে সার এনে, বীজ এনে, কীটনাশক এনে শস্য উৎপাদন করবেন, বছর শেষে যখন সেই শস্য আপনারা ঘরে তুলবেন, ঘরে তোলার পর দেখবেন আপনার সংসার চালাতে 50 মণ ধান লাগে, কিন্তু আপনার ধান উৎপাদন হয়েছে 100 মণ। তখন বাকি 50 মণ কি করেন? আপনারা বাকি 50 মণ বিক্রি করেন। বিক্রি করতে গিয়ে আমরা কি দেখি? ১,০০০ টাকা উৎপাদন খরচ, কিন্তু আমি যখন ঋণ এনেছি, সুদের টাকা এনেছি, তাদের কাছে ওই ধান তাদেরকে যখন দিয়ে আমার সেই ঋণ পরিশোধ করতে হয়, তখন আমার সেই ধানের মূল্য পায় 800 টাকা, 700 টাকা। অর্থাৎ ঋণের উপরে বোঝার উপরে বোঝা, যে কারণে আমার কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন ঘটে না। বছর শেষে তাদের ঋণের টাকা পরিশোধ করতে তাদের উৎপাদিত মাথার ঘাম পায়ে ফেলে যে শস্য উৎপাদন করা হয়, সেই শস্য বিক্রি করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে হয়। কিন্তু আমার নেতা তারেক রহমান বলেছেন, ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে
আপনার যে 50 মণ ধান বিক্রি করবেন সেই ধান নিয়ে আপনার জোরদারের কাছে যেতে হবে না, সুদের টাকা এনে চাষ করতে হবে না, সরকার ন্যায্য মূল্যে সবকিছু দেবে। ওই যে বেশি উৎপাদিত 50 মণ ধান আপনি বিক্রি করবেন, আপনি ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারকে বলবেন, সরকার 1000 টাকা খরচ হলে 200 টাকা প্রফিট দিয়ে আপনার ঘরের দরজা থেকে ওই 50 মণ ধান সরকার নিয়ে যাবে। আর ওই 50 মণের মূল্য থেকে এই সারা বছর আপনারা যে শস্য বীজ এনেছেন তার মূল্যটা সরকার কেটে রাখবে। তাহলে আপনারা সুবিধাটা কোথায় পেলেন? শস্য উৎপাদন করতে পারলেন, সময় মতো চাষ দিতে পারলেন, সময় মতো বীজ পেলেন, সময় মতো কীটনাশক পেলেন, সময় মতো শস্যকে পরিচর্যা করে ঘরে তুলতে পারলেন। অর্থাৎ যেখানে 20 মণ উৎপাদন হয় সেখানে সময় মতো চাষ, সময় মতো সার, সময় মতো বীজ, সময় মতো শ্রমিক পাওয়ার কারণে 20 মণের জায়গায় আপনার উৎপাদন 25 মণ হয়ে গেল। 5 মণ উৎপাদন বেশি হলো, সুদের টাকা আনতে হলো না, ব্যাংক থেকে ঋণ নিতে হলো না, 1000 টাকা উৎপাদিত ফসল 800 টাকায় বিক্রি করতে হলো না। এটা যদি বছরের পর বছর চলে, আমার নেতা তারেক রহমান এই 31 দফায় বলেছেন 5 বছর পরে এই বাংলাদেশের কৃষকরা স্বয়ং সম্পন্ন হবে। এই বাংলাদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার আয় করবে। আর সেই কোটি কোটি ডলারের মাধ্যমে শুধু কৃষক সমাজ নয়, এই বাংলাদেশের প্রতিটি নাগরিক কৃষক ভাইদের উপর ভর করে অর্থনৈতিক মুক্তি অর্জন করবে। এবার আমি শেষ করব আমার কথা। আমি জানি অনেকে অধৈর্য হয়ে উঠেছেন, বক্তব্য বড় হয়ে যাচ্ছে। এই 31 দফার মাত্র 2টি দফা আপনাদের সাথে ব্যাখ্যা করেছি। যদি 31 দফা ব্যাখ্যা করতে যাই, আমার এই পাশে যারা রয়েছেন ওনারাও থাকবেন না, আমার সামনে মা বোনেরা মুরব্বীরা রয়েছেন, আপনারা হয়তো উঠে চলে যাবেন। কাজে আমি অনুরোধ করব, বাকি দফাগুলো আপনাদের হাতে লিফলেট দেওয়া হয়েছে, আপনারা পড়বেন, জানবেন, বুঝবেন কেন আপনাদের এত পড়ে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে আর বিএনপির নেতারা যদি 31 দফার বাইরে দেশ চালাতে যায়, আপনারা তৃণমূল থেকে যাতে সোচ্চার ভাবে বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ করতে পারে। এই তারেক রহমান সাহেব, আপনি 31 দফায় বলেছিলেন কৃষকের ভাগ্যের পরিবর্তনের জন্য এই কাজ করবেন, কিন্তু আপনি তো ন্যায্য মূল্যে বীজ দিচ্ছেন না, প্রতিবাদ করতে পারবেন। আপনি বলেছেন কৃষক ভাইদের, শ্রমিক ভাইদের সন্তানরা, ছেলেরা, মেয়েরা লেখাপড়া শিখে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসলে আপনি তাদেরকে বেকার ভাতা দিবেন। এখন তো আপনি তাদেরকে বেকার ভাতা দিচ্ছেন না। আপনারা তৃণমূল থেকে বলিষ্ঠ ভাবে আওয়াজ তুলতে পারবেন। এই কারণে তারেক রহমান সাহেব বলেছেন এই 31 দফা বাংলার প্রতিটি ঘরে ঘরে সাধারণ মানুষের হাতে আপনারা তুলে দিবেন। সে কারণে আমরা 31 দফাকে আপনাদের হাতে তুলে দিচ্ছি। এই 31 দফাকে আপনারা করবেন, আপনারা জানেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে এই 31 দফাকে আপনারা যদি বুঝেন, মা বোনদের প্রতি অনুরোধ থাকবে, আমার এই মুরব্বীদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই আমার পিতা, আমার চাচা, কারণ আমি আপনাদের সন্তান। আগেই বলেছি এই মাটিতে আমার বেড়ে ওঠা, জীবনের অনেকগুলো বছর এই আমজলা বাজারের আনাচে কানাচে আমার কেটেছে। স্কুল থেকে ফাঁকি দিয়েও এই বাজারে আমি এসেছি। কাজে আপনাদের প্রতি আমার অনুরোধ, জোর অনুরোধ, আপনারা 31 দফা পড়বেন, জানবেন। আর যদি মনে করেন এই 31 দফার ভিত্তিতে বাংলাদেশ গড়ে উঠলে, এই 31 দফা বাস্তবায়ন হলে এই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের জন্ম হবে না। এই বাংলাদেশের কোন কৃষক ভাই বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরবে না। এই বাংলাদেশের ভ্যান চালক কোন ভাই আর তার এক বেলা খেয়ে 2 বেলা না খেয়ে জীবন যাপন করতে হবে না। এই ক্ষুদে ব্যবসায়ীদের সারাদিন বেচা কিনা করে বাড়িতে 5টা মুখ আহারের জন্য তাকিয়ে থাকে, লভ্যাংশ হয় মাত্র 2 জনের খাবার জোগাড় করার জন্য। এই 2 জনের খাবার
সারাদিন দোকানদারি করে কষ্ট করে 2 জনের খাবার 5 জনে ভাগ করে খেতে হয়। আপনাদের কাছে অনুরোধ, এই 31 দফা বলে যদি মনে হয় এই বাংলাদেশে আর এই কষ্ট কেউ করবে না, তাহলে জোরহাট করে আপনাদের কাছে আমি অনুরোধ করব, আগামী নির্বাচনে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা করে ঐক্যবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে ধর্মের লেবাসে যারা বেস্টের চাবি বিক্রি করছে তাদেরকে প্রতিরোধ করে এই ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের যারা আপনাদের ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট তুলে বেস্টে যাওয়া যাবে, নাউজুবিল্লাহ, এই কথা বলে যারা ভোট চাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করে তুলে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করে তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ ওনাকে এই বাংলাদেশটা গড়ার জন্য সুযোগ দিতে আমাদের কি কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নাই। তাহলে আমরা আপনাদের কাছ থেকে কথা নিয়ে শান্ত মন নিয়ে আজকে ফিরে যাব আমার মাটি থেকে, আমার মুরব্বীদের কাছ থেকে, আমার মা বোনদের কাছ থেকে, আমার দোকানদার ভাইদের কাছ থেকে। এবার আমি শুধু আমার নিজের একটি কথা বলবো। আমি যদি আপনাদের বিশেষ করে আমার দলীয় নেতা কর্মী, আমার এই এলাকার নিরীহ মানুষ যাদের প্রতি বছর বন্যায় ঘর ভেঙে যায়, বন্যায় জমি ভেঙে যায়, বর্ষায় তারা ক্ষতিগ্রস্ত হয়, ঝড়ে ঘর ভেঙে যায়, অগ্নিকাণ্ডে সংসার পুড়িয়ে তছনছ করে দেয়, গরু বাছুর পুড়ে ছাই হয়ে যায়, এবং তাদের পাশে এবং এই এলাকার যেসব নেতা কর্মীরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জেল খেটেছেন, মামলা খেয়েছেন, জেলখানায় গিয়েছেন, মামলার খরচ, জেলখানার খরচ, এবং আপনাদের পাশে যদি আমি থেকে থাকি তাহলে বলিষ্ঠভাবে উত্তর দেবেন, আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? আমি আপনাদের পাশে ছিলাম, আমি আপনাদের পাশে থাকতে চাই। সেই থাকার দাবিটা, সেই থাকার জন্য যে কথাটা, সেই কথাটা আজকে আপনাদের বাজার থেকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মুখ থেকে, এই মঞ্চ থেকে বলিষ্ঠভাবে উচ্চারিত হতে হবে। আগামী নির্বাচনে মানিকগঞ্জ 1 আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনি আমরা চিন্তাকে চাই। তোমার ভয় নাই, ছাড়ি নাই, ভয় নাই, শিবালয়ের মাটি, ঘাটি, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের বন্ধু হিসাবে একটি কথা দিয়ে যেতে চাই, মহান আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে যতদিন উনি আমাকে বাঁচিয়ে রাখবে, যতদিন আমাকে চলাফেরার ক্ষমতা দিবে ইনশাআল্লাহ, ততদিন আমি আপনাদের সকল দুর্দশা, সকল কষ্টে, সকল বিপদে, সকল আপদে আমি আপনাদের পাশে এসে দাঁড়াবো, এই কথা দিচ্ছি। আমি অনেক কথা বলে ফেলেছি, আবেগ এবং সৎ বলিষ্ঠতা থেকে অনেক কথা বেরিয়ে যায়। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, কেউ যদি অনেক সময় কথা বলার কারণে বিরক্ত হয়ে থাকেন, আমাকে ক্ষমা করে দিবেন, কোনো কিছু মনে রাখবেন না। আমার সময় পেলে আসবো, আমার মহান আল্লাহ আপনাদের ঘরে ঘরে যাওয়ার তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আপনাদের ঘরে ঘরে গিয়ে আপনাদের কথা শুনবো, আপনাদের পাশে থাকবো, এবং এই 3টি উপজেলার অর্থনৈতিক মুক্তির জন্য জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।